হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর যে 4টে পোয়েম আছে তার প্রথমটি বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, so first of all, let me tell you a few words about William Shakespeare, the writer of the poem Shall I compare thee to a summer's day, sonnet number 18. উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলতে গেলে তিনি ছিলেন একজন ভার্সেটাইল জিনিয়াস। তিনি ছিলেন ইংলিশ পোয়েট, প্লেরাইট, অ্যাক্টর এবং তাকে পৃথিবীবাসীরা ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ড্রামাটিস্ট হিসেবেও চেনে। তাকে ইংল্যান্ডস ন্যাশনাল পোয়েটও বলা হয় বা দ্য বার্ড অফ অ্যাভন বলা হয়। সো ডিয়ার স্টুডেন্টস, উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে তো আমরা জানলাম, এখন আমরা সনেট সম্বন্ধে একটু জেনে নেব। কারণ শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে এটা হচ্ছে শেক্সপিয়ারের লেখা 18 নম্বর সনেট। ঠিক আছে, তো সনেট বলতে যা আমরা বুঝি 14 লাইনের একটা কবিতা যাতে অক্টেভ এবং সেস্টেট থাকে। ফার্স্ট 8 লাইন অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য রিমেনিং 6 লাইনস অফ দ্য পোয়েম। এই সনেট অরিজিন হলো ইতালি এবং এটির সাথে আমরা পরিচিত হই পেট্রাচের মাধ্যমে। এই অক্টেভ আর সেস্টেটের যে বিষয়টা সেটা হচ্ছে পেট্রাকান সনেটের একটা উৎকৃষ্ট ফিচার। এটা সাধারণত আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়ে থাকে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। শেক্সপিয়ার কিন্তু এই পেট্রাকান সনেটকে ফলো করেনি। জানো তো শেক্সপিয়ার একটু ডিফারেন্ট সবার থেকে, ইউনিক, ওই জন্য ভার্সিটাইল জিনিয়াস বলা হচ্ছে। শেক্সপিয়ার কিন্তু এই অক্টেভ আর সেস্টেটের কনসেপ্টটা চেঞ্জ করলো। সে কী করলো, 4 লাইন ইচ একটা কাপলেট, 3টে কাপলেট, 4 লাইন করে 3 4 12 লাইন, আর একটা কনক্লুশন টানলো 2 লাইনে, যেটাকে আমরা বলি কনক্লুডিং কাপলেট। ঠিক আছে, তো শেক্সপিয়ার টোটাল 154টা সনেট লিখেছিল। ওকে, এবং সেটাকে 3টা সিরিজে ভাগ করা যেতে পারে। প্রথম সিরিজ যেটা 1 থেকে 126 অবধি যে কটা সনেট ছিল সেটা তার রিলেশনশিপ উইথ এ ইয়াং ম্যান, একটা ইয়াং মানুষের সঙ্গে তার সম্পর্ককে নিয়ে সেটা সে লিখেছিল। আর এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিস আছে, অত বিস্তারিত যাব না। ঠিক আছে, হ্যাঁ, এবার এই বিষয়টা এই অ্যানোনিমাস ইয়াং ম্যানটা হতে পারে মিস্টার WH, আর এই মিস্টার WH হতে পারে দ্য থার্ড আর্ল অফ সাউদাম্পটন অথবা দ্য থার্ড আর্ল অফ প্যামব্রক। এখন এই ফার্স্ট সনেট সিরিজের অর্থাৎ 1 থেকে 126 অবধি যে কটা সনেট আছে তার 18 নম্বর সনেটটাই তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে আছে, শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে। তবু জেনে রাখা ভালো, তাই বলছি। সেকেন্ড সনেট সিরিজ সেটা 127 থেকে 152। ওকে, যেটা তার রিলেশনশিপ উইথ এ ডার্ক লেডি। ঠিক আছে, তার সম্ভবত তার মিস্ট্রেসকে নিয়ে লেখা ছিল। ডার্ক লেডি তার জীবনে কী কী বহন করেছে বা কী কী বিষয় নিয়ে, তাদের জটিলতা নিয়ে লেখা। এবং শেষে রিমেনিং যে 2টো বাকি থাকলো 154টার 153 এবং 154। ওকে, সেই 2টো রোমান গড কিউপিডকে নিয়ে লেখা। ঠিক আছে, তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে তোমাদের সনেট সম্বন্ধে একটা কনসেপ্ট তৈরি হলো। শেক্সপিয়ার সম্বন্ধে তোমরা যথেষ্টই যা জানলে। এবার আমরা শ্যাল আই কম্পেয়ার থি সনেটটা লাইন বাই লাইন এক্সপ্লেন করব। ঠিক আছে, এবং একদম মন দিয়ে ভালো করে বুঝে নেবো বিষয়গুলোকে। চলো। শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামার্স ডে, thou art more lovely and more temperate. Rough winds do shake the darling boughs of May, and summer's lease hath all too short a date. প্রথমে দেখো একটা কোয়েশ্চেন মার্কে ব্যবহার করা হয়েছে, তার মানে কি কবি নিজেই সংশয় আছে। আচ্ছা, তোমাকে কি গ্রীষ্মের কোনো দিনের সঙ্গে তুলনা করা ঠিক হবে? তুমি তো তার থেকেও সুন্দর, thou art more lovely, তুমি তার থেকেও সুন্দর, and more temperate, এবং তোমার মধ্যে যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা একটা টেম্পারেট, বলি না, নট টু মাচ নট টু লেস, হ্যাঁ, না খুব বেশি না খুব বেশি কম, একদম ঠিকঠাক, অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এবার কয়েকটা দেখো ফ্লর কথা বলেছে সামারের। হ্যাঁ, কি বলেছে, রাফ উইন্ড ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। হ্যাঁ, বলছে গ্রীষ্মের মে মাসে ফুলের কুড়ি যখন প্রস্ফুটিত হয় ডালে ডালে, তখন কি হয়, গ্রীষ্মের প্রবল বাতাস সেগুলোকে ঝরিয়ে দেয়। এটা একটা ফল্ট, একটা ফ্ল। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, এবং প্রকৃতি সামার সিজনের জন্য যে টাইমটা গ্র্যান্ট করেছে, যে সময়টা দিয়েছে, লিজ কথার অর্থ আমরা যখন কোনো একটা কিছু
টাকার বিনিময়ে হোক বা কিছু একটা কিছু দিনের জন্য, নির্ধারিত সময়ের জন্য। হ্যাঁ, তো প্রকৃতি সামার সিজনকে একটা নির্ধারিত সময়ের জন্যই দিয়েছে তার স্থায়িত্ব। তার মানে সামার অ্যাপ্রোপ্রিয়েট না তুলনা করার জন্য। এবার দেখো নেক্সট স্ট্যান্জায় কি বলেছে, sometimes to hoard the eyes of heaven signs, and often his gold complexion deemed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. দেখো আবার কয়েকটা উদাহরণ দিয়েছে যে কি হয়, ফ্লগুলো বলেছে, আরও ফ্লগুলো নেচারের যেগুলো আছে সামার সিজনে, নেচারে যা যা ফ্লগুলো আছে। বলছে গ্রীষ্মকালে মাঝে মাঝে সূর্য এতটাই উত্তপ্তভাবে কিরণ দেয়, দ্য আইজ অফ হেভেন এখানে সানকে বুঝিয়েছে, ইটস এক্সাজারেশন, পরে বলবো। হ্যাঁ, আর কি করছে, এতটাই উত্তপ্তভাবে কিরণ দিচ্ছে যে যেন মানে হয় না যে পুড়িয়ে দিচ্ছে একদম, এত উজ্জ্বলভাবে, তখন ভালো লাগে না সামার সিজনটাকে। অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, আর আমরা সামার সিজনকেই বলতে গেলে সূর্যের সোনালি রঙকে বোঝাই। হ্যাঁ, তো আবার মাঝে মাঝে দেখা যায় সামারে সূর্য মাঝে মাঝে মেঘের আড়ালে ঢাকা পড়ছে বা সামহাও ঢেকে যাচ্ছে, ঠিকমতো উজ্জ্বলভাবে কিরণ দিতে পারছে না, তার গোল্ড কমপ্লেকশন ডিমড হয়ে যাচ্ছে, ওটাই বলছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন, আর এখানে কবি যেটা বলতে চাইছেন, প্রত্যেকটা সুন্দর জিনিস পৃথিবীতে যা আছে, হ্যাঁ, প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য কোনো না কোনোভাবে কোনো সময় নষ্ট হয়ে যায়। এবার সেটা কিভাবে নষ্ট হয়, বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। এখানে দুটো গুরুত্বপূর্ণ ওয়ার্ড, একটা চান্স, একটা হচ্ছে নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড করে দিচ্ছে। চান্স বলতে এখানে এটা বোঝাচ্ছে যে পরিচর্যার অভাব হচ্ছে, ঠিকমতো তুমি যত্ন করতে পারছো না, সেই সুযোগগুলো নিতে পারছো না। তাহলে প্রকৃতি সুযোগেই হোক, হ্যাঁ, সুযোগের অভাবেই হোক, বা প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম পরিবর্তনশীলতা, মিউটালিটি ইজ দ্য ল অফ নেচার যেটা বলি আমরা, হ্যাঁ, সেই কারণেই কিন্তু প্রত্যেকটা সুন্দর জিনিস সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এবার দেখো তার পরের স্ট্যান্জে কি বলেছে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড nor lose possession of that fair thou owest, nor shall death brag thou wanderest in his shade, when in eternal lines to time thou glowest. দেখো এখানে অনেকগুলো পোয়েটিক ইউজ আছে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। কি বলেছে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এখানে একটু বোল্ডলি কবি একটা মন্তব্য করেছেন, কিন্তু তোমার সৌন্দর্য কখনোই নষ্ট হবে না। হ্যাঁ, এখানে যদি প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই সামার, ইটার্নাল সামার কেন বলছে, তোমার দায় মানে তোমার, ইয়োর ইটার্নাল সামার কেন বলেছে, এখানে সামার স্ট্যান্ডস ফর বিউটি অ্যান্ড ইউথ, ঠিক আছে, তার বন্ধুর, কিন্তু তোমার সৌন্দর্য, তোমার যৌবন কখনোই নষ্ট হবে না। তারপরে বলেছে, হ্যাঁ, নট লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, যে সৌন্দর্যের অধিকারী তুমি অলরেডি, তোমার মধ্যে তো সৌন্দর্য আছে, ওই জন্যই তো কবি তাকে স্থায়িত্ব দিতে চায়, আর সেটাকে তুমি কখনোই হারাবে না। নট শাল ডেথ ব্র্যাগ দাও ওন্ডারেস্ট ইন হিজ শেড, না কখনো মৃত্যু অহংকার করে বলতে পারবে যে তুমি তার আচ্ছাদনে গিয়েছো, মৃত্যুর কড়া গ্লাসে তুমি কখনো পড়বে না। এটা দম্ভ করেই বলছে কবি। কেন বলছে, কারণ শেষ লাইনটা, when the eternal lines to time thou glowest, যখন কবি তার স্বর্ণাক্ষরে তার বন্ধুর সৌন্দর্য এবং যৌবনের কথা লিখিত করে ফেলবে, মানে তাকে চিরন্তন করে তুলবে তার কলমের মাধ্যমে। আর ঠিক তখনই তার বন্ধুর মৃত্যুর পরেও সে উজ্জ্বল হয়েই বেঁচে থাকবে তার স্বর্ণাক্ষরিত লেখার মাধ্যমে বা কবিতার মাধ্যমে। আচ্ছা, এবার ফিনিশিং দেখো, কনক্লুডিং কাপলেট, যেটা আগে বলেছিলাম 2 লাইনের, সো লং মেন ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু থি। কী বলেছে, যতদিন, এরপরে ওই যে পার্মানেন্ট বিষয়টা কেমন করে বলছে, হ্যাঁ, যতদিন মানুষ বেঁচে থাকবে, মানে যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে এবং চোখ দেখতে পাবে, মানুষ বেঁচে থাকার ইয়েটা ইন্ডিকেট করছে এটা। সো লং লিভস দিস, এবং যতদিন, দিস বলতে এখানে কবিতাটাকে বোঝাচ্ছে, তার লেখা সনেট নাম্বার 18, হ্যাঁ, যতদিন এই সনেট নাম্বার 18 বা এই সনেটগুলো বেঁচে থাকবে, মানে মানুষের মধ্যে আর কি, মানুষ পড়বে আর কি, এখানে পড়াটা বলছে বেঁচে থাকার অর্থ। অ্যান্ড দিস গিভস লাইফ টু থি, আর ততবারই তোমাকে বারবার এই সনেটগুলো তোমাকে প্রাণদান করবে, তোমাকে আবার বাঁচিয়ে তুলবে তাদের পড়ার মাধ্যমে। যত আমরা পড়বো এই সনেটগুলো, কবির বন্ধু এই পড়ার মাধ্যমে বেঁচে থাকবে। এই হচ্ছে কবিতা। আশা করি তোমাদের ভালো লাগলো। হ্যাঁ, তোমরা একবার পড়ে নিও আর খুব সুন্দরভাবে মানে বুঝতে পারবে। ওকে গাইস, সো মাচ ফর দ্য প্রেজেন্ট।
If you find this lesson worthy, do subscribe my channel for more updates. Thank you.